আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করতে যাচ্ছি বাইজি কন্যা উপন্যাসের 31 এবং 32 নম্বর পর্ব। সকালবেলা নাস্তা করার সময় বমি হয়েছে মুনতাহার। দুপুরবেলাও কিছু খেতে পারলো না। সবটা খেয়াল করলো শবনম। তারপর তার স্ত্রীরও যে সময়কাল জেনে বিস্মিত হলো। গালে মৃদু থাপ্পড় দিয়ে বলল, হ্যাঁ গো মুন, এত বেখেয়ালি কেন তুমি? সুসংবাদ বুঝিয়ে এলো এবার। সে কোথায়? শবনমের মুখে এমন বাক্য শুনে লজ্জায় নাকের ডগা রক্তিম হয়ে উঠল। মাথা নুয়ে বলল, জানি না। শবনম খুশিতে আত্মহারা হয়ে মুনতাহাকে জড়িয়ে ধরল। বলল, তুমি ঘরেই থাকো, আমি এক্ষুনি আসছি। মিনিট পাঁচেক পরেই ফিরে এলো শবনম। গর্ভাবস্থা পরীক্ষার কিট এনে মুনতাহার হাতে দিয়ে বলল, যাও নিশ্চিত খবর নিয়ে এসো। মুনতাহা লজ্জায় আড়ষ্ট হয়ে বলল, তোমার কাছে ছিল? আমি কদিন ধরেই ওনাকে বলছিলাম এনে দেওয়ার জন্য, উনি গায়ে লাগায়নি। হ্যাঁ গো, আনাই ছিল। যখনই সন্দেহ হয় তখনই তোমার বড় ভাইকে দিয়ে আনাই, আর প্রতিবারই নিরাশ হই। কিঞ্চিত মন খারাপ হয়ে গেল মুনতাহার। তার মন খারাপ দেখে শবনম বলল, এই বোকা মেয়ে, তুমি মন খারাপ করছো কেন? যে সুখবর এ বাড়িতে আমি দিতে পারিনি সেটা না হয় তুমিই দিলে। যাও তো যাও, আর দেরি করো না। আমার আর তর্স হয়েছে না। শবনমের তাগাদায় দুরু দুরু বুকে পরীক্ষা করেই ফেলল মুনতাহা। ফলাফল আশানুরূপ হতে খুশিতে দুচোখ বেয়ে অশ্রুপাত শুরু হলো তার। আল্লাহকে শুকরিয়া জানিয়ে বিড়বিড় করে বলল, ভাবির মতো আমিও ভেবেছিলাম এ বংশে অভিশাপ লেগেছে, যার কারণে তার মতো আমার গর্ভেও সন্তান আসছে না। কিন্তু তুমি প্রমাণ করে দিলে আমি নিরপরাধ। এত দুঃখের পর একটু সুখের মুখ তুমি আমাকে দেখিয়েছো। হে আল্লাহ, লক্ষ কোটি শুকরিয়া জানাই তোমাকে। পলাশ বাড়িতে নেই। সেদিন প্রণয়ের হয়ে প্রেরণার কাছে সুপারিশ করেছিল মুনতাহা। বুঝিয়েছিল অনেক কিছুই। প্রেরণা বলেছিল সে যে ভেবে দেখবে। তারপর কয়েকদিন কেটে গেল, প্রেরণা কিছুই বলেনি। কিন্তু আজ যখন বড় বউয়ের মুখে শুনল মুনতাহা গর্ভবতী এবং সে সন্তান জন্ম দেবে সে, তখন আবেগান্বিত হয়ে পড়ল। অরুণারও আবেগ ঘন হলো। দুজনেই মুনতাহার কক্ষে এসে কিছুক্ষণ তার সাথে আহ্লাদ করলো। অরুণা তো ঝরঝর করে কেঁদে দিয়ে বলল, বংশের বাতি তো প্রায় নিভু নিভু। এতজন থেকেও যেন কেউ নেই। মানুষটা চলে গিয়ে সব যেন অন্ধকার করে দিয়েছে। এবার তোমার কাছেই সে ফিরবে বউ, দেখো। প্রেরণা বলল, আপা দেখো, আমার পলাশের ঘর আলো করে উনিই আসবেন। দুই শাশুড়ির মন্তব্য শুনে মুনতাহা খুশি হলেও শবনম ঠিক বুঝল গর্ভবতী হতে না হতেই শুরু হয়ে গেছে নাতি চাই নাতি চাই। দীর্ঘশ্বাস ছেড়ে কক্ষ থেকে বেরিয়ে গেল শবনম। প্রেরণা মুনতাহার দুহাত চেপে ধরে বলল, বল মা, কি চাস তুই আমার কাছে? আমার কাছে আর যা চাইবি তাই পাবি। আহ্লাদে গদগদ হয়ে মুনতাহা বলল, আম্মা, এই খবর শুনে ওনার মধ্যে পরিবর্তন আসলেও আসতে পারে, কিন্তু তার জন্য ওনার মাঝে নূরকে পাওয়া অসম্ভব এই অনুভূতি আনতে হবে। উনি যখন জানবে উনি বাবা হতে চলেছেন অবশ্যই খুশি হবেন। পাশাপাশি যখন প্রণয় ভাইয়ের সঙ্গে নূরের বিয়ে হয়ে যাবে তখন উনি নূর থেকে ফিরে আসবেন। আমি আমার ভালোবাসা দিয়ে ওনাকে আটকাতে না পারলেও আমার সন্তানকে দিয়ে ঠিক আটকে দেব। মুনতাহার কথাগুলোকে সমর্থন করল অরুণা। প্রেরণা নূরকে মন থেকে মেনে না নিলেও সব দিক চিন্তা করে মুনতাহাকে বলল, তোকে আমি অনেক কষ্ট দিয়েছি মুন। আমার ছেলের জন্য তুই অনেক কষ্ট ভোগ করেছিস। শেষ পর্যন্ত যদি এই উপায়ে তুই সুখ পাস তবে তাই হবে। প্রণয়কে নিজের কক্ষে তলব করেছিল প্রেরণা। বাইজি কন্যাকে জীবনসঙ্গী করার সিদ্ধান্তে মত দিয়েছে সে, কিন্তু এর পেছনের কারণগুলোও উল্লেখ করেছে। সেসব কারণ আমলে নিল না প্রণয়, শুধু মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করল মুনতাহার কাছে। মুনতাহা মা হতে চলেছে এই সুখবর বাড়ির প্রতিটি সদস্যের কাছে পৌঁছে গেল। ভৃত্যদের থেকে শুরু করে তল্লাটের সবাই জানল জমিদার বাড়ির এত দুর্দশার মুহূর্তে নতুন অতিথি আসছে। কেউ দুঃখতে ভরিয়ে দিয়ে চলে যায়, আবার কেউ সব দুঃখ মোচন করতে ফিরে আসে। রোমানা আর অলিউর পাঁচপুরন গৃহে যে ক্ষতের সৃষ্টি করে গেছে তা পূরণ করতে হয়তো একটি নিষ্পাপ শিশু ভূমিষ্ঠ হবে। শাহিনুর জানালার কাছে দাঁড়িয়ে আছে, যেখান থেকে বাইজি গৃহ পুকুর ঘাট স্পষ্ট দেখা যায়। এই মুহূর্তে সে এক ধ্যানে চেয়ে আছে পুকুর ঘাটে। অল্প স্বল্প স্মৃতিচারণ করছে সে। স্মৃতির এক পর্যায়ে রঙ্গনের উৎফুল্ল চেহারা ভেসে উঠল। রঙ্গনের শুভ্রময় মুখটুকু স্মরণ হওয়ার পরপরই প্রণয়ের শ্যামবর্ণ ভারী চেহারার আবির্ভাব ঘটল। অদ্ভুতভাবে দুজনের চেহারা ক্ষণে ক্ষণে স্মরণ হতে লাগলো। প্রণয়ের গভীর দৃঢ় দৃষ্টি আর রঙ্গনের সাদাসিধে প্রফুল্ল চাহনি, দুজনকেই সুনিপুণভাবে স্মরণ করতে করতে অন্তকোণে প্রশ্ন জাগলো, এত কিছু হয়ে গেল, বাঁশিওয়ালাকে কেন পাশে পেলাম না? সে কোথায় হারিয়ে গেল? তার অবর্তমানে তার ডাক্তার ভাইয়ের বউ হয়ে গেলে তো সে খুব কষ্ট পাবে। সব ভাই মিলে আমার বাঁশিওয়ালাকেই কেন কষ্ট দেয়? বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো শাহিনুরের। সে মুহূর্তে উপস্থিত হলো প্রণয়। পেছনে তার অতি নিকটে দাঁড়িয়ে সস্বরে বলল, নূর, একটু সুখবর আছে। চমকে উঠল শাহিনুর।
পেছন ঘুরে দেখলো পিরিচে করে 4টি মিষ্টি নিয়ে এসেছে প্রণয়। 2টো মিষ্টিতে 2টো কাঁটা চামচ ডোবানো। মিষ্টি থেকে দৃষ্টি তুলে প্রণয়ের দিকে তাকালো, বলল, আমি মিষ্টি খাই না। যার মাঝে এত সুইটনেস রয়েছে তার সুইট খাওয়ার কী প্রয়োজন? সুইট কি? হৃদয় কুচকে প্রশ্নটি করল শাহিনুর। প্রণয় হক চকে গেল। পরক্ষণে মনে পড়ল শাহিনুর তো পুঁথিগত শিক্ষা গ্রহণ করেনি। বাংলা একটু একটু বুঝলেও ইংরেজিতে একেবারে জ্ঞানশূন্য সে। মনে মনে ভীষণ রকম একটি হাসি দিল, কিন্তু মুখ স্বাভাবিক রাখলো। নূরের দিকে অল্প ঝুঁকে গাঢ় চোখে তাকিয়ে দুর্বোধ্য স্বরে বলল, সুইট মানে মিষ্টি, আর সুইটনেস মানে মিষ্টত্ব। এতটুকু বাক্য বলেই নিজের হাতে থাকা মিষ্টিতে ইশারা করে বলল, এগুলো মিষ্টি। আর নূরের দিকে আগাগোড়া দৃষ্টিপাত করে বলল, আর তুমি পুরোটাই মিষ্টিত্ব। কর্ণকুহরে এমন ভয়াবহ অসভ্য মার্কা বাক্য পৌঁছাতেই সর্বাঙ্গ শিউরে উঠল শাহিনুরের। খোলা জানালা জাপটে কয়েক ছটা শীতল হাওয়া ছুঁয়ে দিল তার সারা গায়ে। তার টানটানা গভীর চোখে একজোড়া দুর্বোধ্য দৃষ্টি ডুবেছিল। সে দৃষ্টিতে কিছু একটা পরখ করবার চেষ্টা করে বৃথা হলো শাহিনুর। কেন জানি ভীষণ দুর্বল অনুভূত হচ্ছে। ওই গাঢ় দৃষ্টিতে দীর্ঘ সময় চেয়ে থাকার সাহস হলো না। কেমন যেন শরীর অসাড় হয়ে যাচ্ছিল। বক্ষস্থলে কেউ মৃদু আর্তনাদ করছিল। নিরাশ চিত্তে দৃষ্টি ছড়িয়ে পিছন ঘুরে রুদ্ধশ্বাস ছাড়ল সে। প্রণয়েরও ঘোর কাটল। বিড়বিড় করে বলল, সিট আরেকটুর জন্য সম্মোহন করতে পারলাম না। শাহিনুরের শ্বাস প্রশ্বাসের তীব্র শব্দে বক্ষে শীতল স্রোত বয়ে গেল প্রণয়ের। মৃদু পায়ে সে একদম জানালার কাছে এসে শাহিনুরের সম্মুখে দাঁড়ালো। বলল, মুনতাহা প্রেগনেন্ট। সকলকে মিষ্টিমুখ করানো হচ্ছে, তাই তোমার জন্যও নিয়ে এলাম। কথা শেষ করার পরপরই আবার বলল, মানে মুনতাহা গর্ভবতী, মা হতে চলেছে। আমার ভাইয়ের সন্তান তার পেটে, বুঝছো? কান গরম হয়ে গেল শাহিনুরের। নাকের ডগা লালচে আভায় ভরে উঠল। প্রেগনেন্ট মানে সে জানে। তার মান্নাত বুবুও তো মা হতে যাচ্ছিল, তখনই শুনেছিল এই কঠিন শব্দটা। বিয়ের পর নারী পুরুষের মিলন ঘটলে তাদের পবিত্র মিলনে খুশি হয়ে সৃষ্টিকর্তা তাদের সন্তান দান করেন। এগুলো সে জানে। সে এতটাই বোকা নয় যে এসব জানবে না। ডাক্তারটা কত নির্লজ্জ, কীভাবে এসে তাকে এসব বলছে। নত হওয়ার দৃষ্টি জোড়া নতই রাখল শাহিনুর। ধোয়াতে শাড়ি খামচে ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল। এই দৃশ্য দেখে প্রণয়ের চোখ জোড়া বড় বড় হয়ে গেল। কয়েক পল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে সামনে থেকে সরে গিয়ে পিরিচটা বেটের টেবিলে রাখলো। চিন্তা করলো, নূর কি কোনোভাবে লজ্জা পেল? মুনতাহা প্রেগনেন্ট মানে সে মা হতে চলেছে। প্রেগনেন্ট শব্দটা মনে মনে উচ্চারণ করতে গিয়েও আটকে গেল শাহিনুর। প্রণয়ের দিকে ফিরে তাকাতেই দেখলো প্রণয় শটাং হয়ে দাঁড়িয়ে কী যেন ভাবছে। তার ভাবুক দৃষ্টিতে তাকিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো সে। একদম সামনে গিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর এক দৃষ্টিতে প্রণয়ের গম্ভীর মুখের দিকে তাকিয়ে ভাবলো, বাসিওয়ালা যখন জানবে তার ভালোবাসার মানুষটি মা হতে চলেছে, সে কি খুশি হবে নাকি দুঃখ পাবে? রঙ্গন খুশি হবে এটা মনে আসতেই বিষাদময় অনুভূতিতে এক চিলতে ভালো লাগায় ছেয়ে গেল শাহিনুরের। কিন্তু রঙ্গন দুঃখ পাবে এটুকু ভাবতে বক্ষস্থল ব্যথিত হলো। সে ব্যথা স্পষ্ট ফুটে উঠল চোখে মুখে। তার ব্যথা হতো দৃষ্টিজোড়ায় দৃষ্টি পড়তেই গম্ভীর চিত্তে প্রণয় বলল, কি হলো? শাহিনুর মাথা নত করে ফেলল। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার বাসিওয়ালা কোথায় আপনি জানেন? এমন একটি মুহূর্তে এমন একটি বাক্য শোনার জন্য মোটেই প্রস্তুত ছিল না প্রণয়। শান্ত পুরুষকে নিমিষে অশান্ত করে দেওয়ার অপরিসীম ক্ষমতা একজন নারীর রয়েছে। তার থেকেও ভয়াবহ ক্ষমতা রয়েছে শাহিনুরের, যে ক্ষমতা ডক্টর প্রণয় চৌধুরীকে নিমিষে অগ্নিকুণ্ডে পরিণত করতে পারে, আবার নিমিষেই বরফখণ্ডকেও পরিণত করতে পারে। এই মুহূর্তে অগ্নিকুণ্ডে রূপ নিল প্রণয়। আকস্মাৎ শাহিনুরকে হ্যাঁচকা টান দিয়ে নিজের সন্নিকটে নিয়ে এলো। তার পুরুষালী বুকের পাটায় এসে ঠেকলো শাহিনুরের পিঠ, মাথা ঠেকলো তার ডান খাত সই। শঙ্কিত হয়ে সরে যেতে উদ্যত হতে নিজের বাহু দ্বারা শাহিনুরের কোমল মসৃণ গলা চেপে ধরল। শাহিনুরের মনে হলো রক্তে মাংসে তৈরি করা বলশালী একটি ছুরি চেপে ধরা হয়েছে তার গণ্ডস্থলে। ক্রোধে চোখ মুখ রক্তিম বর্ণ ধারণ করেছে প্রণয়ের। দেহে যেন 10 পুরুষের শক্তি ভর করেছে তার। শরীরের রক্ত টকবক করছে। এই মেয়েটা ভালোবাসা বুঝে না, একটা ডাহা মিথ্যা কথা বরং অতিরিক্ত বোঝে। এত আবেগ এত ভালোবাসা দেখে শরীরে আগুন ধরে গেছে আজ। গণ্ডস্থলে বেশ চাপ প্রয়োগ করে ক্রোধান্বিত হয়ে কাঁপতে কাঁপতে বলল, বাসিওয়ালা বাসিওয়ালা বাসিওয়ালা। এই একটা শব্দ আমার অন্তর জ্বালিয়ে দিয়েছে একেবারে, আর একবার এই শব্দ উচ্চারণ করলে একদম শেষ করে দেব। কেসে উঠল শাহিনুর। প্রণয়ের শক্তির সঙ্গে কোনো ক্রমেই পেরে না উঠে চাপা কণ্ঠে বলল, আম্মা গো, মরে গেলাম। এটুকু বাক্য শুনতেই হাত নরম করে ছিটকে সরে গেল প্রণয়। ধপ করে মেঝেতে বসে কাশতে শুরু করলো শাহিনুর। দুহাতের তালুদালা ললাটের সমস্ত ঘাম মুছে নিয়ে হাত ঝাঁকি মারল প্রণয়। সিনা উঁচু করে জোরে জোরে শ্বাস ছাড়লো আর নিল। হাঁপাচ্ছে শাহিনুর নিজেও। তার দিকে এক পলক চোখ পড়তে ঝড়ের বেগে সামনে এসে হাঁটু গড়ে বসল প্রণয়। রক্ত লাল দৃষ্টি ছুড়ে দিয়ে হিংস্র কণ্ঠে বলল, ভালোবাসা? খুব দরদ বাসিওয়ালার জন্য? বন্ধু, পরম বন্ধু?
পরম বন্ধু যেদিন শত্রু হয়ে ধরা দেবে সেদিন বুঝবে চরম মূর্খতার দাম দিতে হবে সেদিন। বাঁশিওয়ালা আমার বাঁশিওয়ালার ধ্যাত। থমকাতে থমকাতে আবার উঠে দাঁড়ালো প্রণয়। ক্রোধ নিয়ন্ত্রণ করার জন্য দুহাত কোমরে রেখে বার কয়েক পায়চারি শুরু করলো। শাহিনুরের শরীরটা মৃদু কাঁপছে। ঠায় বসে চোখ বুজে আসে সে। প্রণয় আর চোখে তাকে একবার দেখে নিয়ে চিৎকার করে বলল, মূর্খ তো মূর্খই হয়, এত রূপ দিয়ে কী হবে? মাথায় তো ঘিলু নেই। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল শাহিনুর। তার চোখ দিয়ে অশ্রু না ঝরলেও প্রণয় বুঝতে পারলো ব্যাপক ভয় আর ব্যাপক কান্না লুকানোর তীব্র চেষ্টা করছে মেয়েটা। রাগে মাথাটা একেবারে অবশ লাগলো তার। দুহাতে নিজের চুলগুলো খামচে ধরে বলল, একে নিয়ে কি করব আমি? উফ! রাত যখন কটা বাজে অনুমান করা গেল না। ঘুমন্ত শাহিনুরকে পাজাগোলা করে বিরতিহীন হেঁটে চলেছে প্রণয়। তন্দ্রাচ্ছন্ন হয়ে বুকে মুখ গুজে তপ্ত নিঃশ্বাস ছাড়ছে মেয়েটা। প্রতিটি নিঃশ্বাস একদম প্রণয়ের বুকের মধ্যেখানে গিয়ে ঠেকছে। প্রণয় বুঝল শাহিনুরের ঘুম বেশ গাঢ়। একবার গভীর ঘুমে তলিয়ে গেলে সহজে জেগে ওঠে না। গুনে গুনে আর মাত্র 14 দিন, তারপরে তাদের বিয়ে। অথচ সেই দিন তার রুক্ষ আচরণের শিকার হয়ে মেয়েটা কেমন যেন মিলিয়ে গেছে। আগে যাও 2-4টা কথা বলতে, এখন একেবারেই বলে না। বিয়েতে অসম্মতি পর্যন্ত দেয় না। 1000টা কথা বলেও ওর মুখ থেকে একটি বর্ণ বের করা যায় না। সারাক্ষণ চুপ মেরে বসে থাকে। খাবার দিলে খায়, না দিলে কিছুই বলে না। ঘুমানোর সময় নিবিড়ভাবে ঘুমিয়ে পড়ে। আগে মাঝে শাসে প্রণয়ের দিকে তাকিয়ে থাকতো, চুপি চুপি দেখতো তাকে। সেদিনের পর আর তাকায়ও না। বড্ড ভয় হচ্ছিল প্রণয়ের। তার নূর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে না তো? রাগের বশবর্তী হয়ে বাচ্চা মেয়েটাকে কঠিন আঘাত করে নিত? হাজার হোক অল্প বয়স, কতটুকুই বা বোঝার ক্ষমতা হয়েছে তার? মনের ভিতর অসংখ্য ভয় নিয়ে মান্নাতের সঙ্গে দেখা করে সে। সেদিনের ঘটনা পুরোটা বর্ণনা করে। সবটা শুনে কিঞ্চিত রাগান্বিত হয় মান্নাত, কিন্তু প্রকাশ করতে পারে না। শুধু জানায় নূরকে কিছু সময়ের জন্য তার কাছে ছেড়ে দিতে। প্রণয় ঠিক এটাই চাইছিল। এমন পরিস্থিতিতে নূরের পাশে একমাত্র মান্নাতকেই প্রয়োজন। তার সঙ্গ যেহেতু পছন্দই করে না, যার সঙ্গ পেলে মেয়েটা একটু আরাম বোধ করবে, তার কাছেই এলো প্রণয়। 5 ফ্রন্ট গৃহ থেকে বেরিয়ে সোজা পেছনের রাস্তা ধরল সে। জ্যোৎস্নার মৃদু আলোতে অনায়াসে হেঁটে চলেছে। চারপাশে ঝিঝি পোকারা অবিশ্রান্ত ডেকে যাচ্ছে। আকাশে খলখল হাসিতে পূর্ণ চাঁদ উঠেছে আজ। সেই আলোতে শাহিনুরকে সন্তপর্ণে বক্ষে চেপে এগিয়ে এলো। পুকুরঘাটে সিঁড়িতে বসে আছে মান্নাত বাইজি, অপেক্ষা করছে নূরের জন্য। প্রণয় তার সম্মুখে হাজির হতে বিস্মিত হয়ে গেল সে। বসা থেকে উঠে বিচলিত কণ্ঠে বলল, কী হয়েছে নূরের? কিছু হয়নি মান্নাত, ঘুমেছিল তাই জাগানোর প্রয়োজন মনে করিনি, এভাবেই নিয়ে এসেছি। স্বস্তির শ্বাস ত্যাগ করল মান্নাত। প্রণয় সযত্নে শাহিনুরকে সিঁড়িতে বসিয়ে মান্নাতকে ইশারা করল ধরতে। মান্নাত পাশে গিয়ে বসে আদুরে হাতে শাহিনুরকে ধরে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল। মাথায় আলতো হাত বুলোতে বুলোতে আদুরে স্বরে ডাকলো, নুরমণি, ও নুরমণি। নোনা পানিতে মান্নাতের দৃষ্টি ঝাপসা হয়ে উঠল। প্রণয় বলল, সাবধানে ধরে বসো আর দ্রুত জাগানোর চেষ্টা করো, আমি আশেপাশে আছি। প্রণয় চলে গেল। হু হু করে কেঁদে ফেলল মান্নাত। এক হাতে শাহিনুরের কাঁধ জড়িয়ে অন্য হাতে গালে আলতো ছুঁয়ে ডাকতে লাগলো। কিছু সময় অতিবাহিত হতে ঘুম আলগা হলো শাহিনুরের। আলস্য বনিতায় পিটপিট করে তাকাতে দেখলো সামনে কয়েক ধাপ সিঁড়ির পরেই পানি। চারপাশে কেমন আবছা আলো। অনুভব করলো সে কারো আদরে বুকে ছুঁয়ে আসে। সহসা ঘাড় কাত করে তাকাতেই মান্নাতকে দেখে বুবু বলে ডুকরে উঠল। একদিনে জমিয়ে রাখা কান্না উগরে বেরিয়ে এলো তার। মান্নাত বুকে টেনে নিল তাকে। আদরে বুকের সান্নিধ্য পেয়ে সে বাচ্চাদের মতো ফোপাতে থাকলো। একসময় কান্না থামিয়ে চোখ বুজে লম্বা করে শ্বাস নিতে শুরু করলো। তার মাথায় আর পিঠে হাত বুলাতে বুলাতে মান্নাত বলল, মামা গন্ধ খুঁজছিস? তাহলে বুবু বুবু গন্ধ পাচ্ছি। বক্ষস্থল মৃদু কেঁপে উঠল মান্নাতের। দু চোখ ভরে ওঠা নোনা পানিগুলো অবিরত গাল বেয়ে পড়তে লাগলো। মাথায় চুমু খেয়ে বলল, তুই নাকি ডাক্তার সাহেবের সাথে একেবারেই কথা বলছিস না? ডাক্তার খুব খারাপ বাবু, ডাক্তার খুবই ভয়ানক। এটুকু বলে আষ্টেপৃষ্টে জড়িয়ে রইল মান্নাতকে। এক নিঃশ্বাসে প্রণয়ের সম্পর্কে বেশ বদনাম করলো। মান্নাত মৃদু হেসে বলল, নূর, ডাক্তার সাহেব তোকে ভালোবাসে, খুব ভালোবাসে রে, তাই তো তোর মুখে অন্য পুরুষের নাম শুনে অমন প্রতিক্রিয়া দেখিয়েছে। নূর অভিমানী কণ্ঠে বলল, আমিও তো বাঁশিওয়ালাকে ভালোবাসি। বাঁশিওয়ালা যখন অন্য নারীকে ভালোবাসার কথা বলে আমি তো রাগ করি না, আমার তো খারাপ লাগে না। ম্লান হেসে মান্নাত বলল, যেদিন সত্যি সত্যি মনে প্রাণে কোনো পুরুষকে ভালোবাসবি সেদিন তার আশেপাশে তুই ব্যতীত অন্য কোনো নারী কেউ কল্পনা করতে পারবি না। যদি করিস, ডাক্তার মহাশয়ের মতো তোরও অন্তর জ্বলে পড়ে খাক হয়ে যাবে। তাহলে কি আমি বাঁশিওয়ালাকে ভালোবাসি না? একটুও না। অনেক কিছু বোঝালো মান্নাত। শারমিন বেঁচে থাকতে প্রণয় যে তার কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল, এই সত্যির মাঝে একটু মিথ্যার আশ্রয় নিয়ে বলল শারমিন তার সঙ্গে প্রণয়ের বিয়ে দিতে চেয়েছিল। এমন কথা শুনে যেন আকাশ থেকে পড়ল শাহিনুর।
অবাকাঙ্ক্ষিত কণ্ঠে বলে উঠল, আম্মা ওনার সাথে আমার বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আম্মা তো বলতো জমিদার বংশের সবাইকে ঘৃণা করে। এটুকু মিথ্যা বলে যদি নূরকে সমস্ত বিপদ থেকে রক্ষা করা যায় তাহলে তো ক্ষতি নেই। তাই মান্নাত বলল, সখী যখন ডাক্তার সাহেবকে জানতো না তখন ঘৃণা করত, তখন ডাক্তারের সম্পর্কে জানলো মানুষ হিসেবে তিনি কত ভালো বুঝলো, তখন আর আপত্তি করেনি, রাজি হয়ে গিয়েছিল। সব শুনে স্তব্ধ হয়ে বসে রইল নূর। মান্নাত বলল, আমার একটা কথা রাখবি? বলো। আমাকে ছুঁয়ে কথা দিয়ে রাখবি? পুনরায় কেঁদে ফেলল শাহিনুর। মান্নাতকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, এই দুনিয়ায় এখন তুমি ছাড়া আপন বলে আমার তো আর কাউকে অনুভব করি না বাবু। আমি জানি তুমি যা বলবে আমার ভালোর জন্যই বলবে, ঠিক আম্মার মতন। তাহলে ডাক্তার সাহেবকে বিয়ে করতে রাজি হ নূর। বিশ্বাস কর এতেই সবার মঙ্গল হবে, তোর আম্মাও খুশি হবে। নীরব হয়ে গেল শাহিনুর। ক্ষণকাল চুপ থেকে মাথা নাড়িয়ে সম্মতি দিল। তারপর কতক্ষণ সময় কেটে গেল ওর জানে না। হঠাৎ প্রণয়ের আবির্ভাব ঘটল, জানালো এবার ফিরতে হবে। শাহিনুর প্রচণ্ড শক্ত করে আঁকড়ে ধরল মান্নাতকে। বলল, বাবু আমার খুব কষ্ট হয়। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করলো মান্নাত। মাথায় হাত বুলিয়ে বলল, নূর মানুষের জন্য দুনিয়াতে একটা সরাইখানা। এখানে কেউ চিরকাল থাকতে পারে না, তাই যতকাল থাকা যায় ততকাল একটু স্বস্তি নিয়ে থাকা তাই স্ত্রীয়। যে স্বস্তিটুকু আমরা পাইনি সে স্বস্তিটুকু তুই পাবি। মনে রাখিস, কাঁটা দিয়ে কাঁটা তোলা একটু হলেও কঠিন, কিন্তু সূচ দিয়ে কাঁটা তোলা খুব সহজ। তোর জীবনে সেই সূচ এই ডাক্তার সাহেব। মান্নাত চলে গেল। শাহিনুর উঠে দাঁড়াতে একটি ইটের খণ্ড পায়ের তলায় বাঁচতে সূচক শব্দ করে উঠল। আতকে উঠে পুনর নিচে চেয়ে দেখলো শাহিনুরের পা খালি। মনে পড়লো আসার সময় কোলে চড়ে এসেছে, যাওয়ার সময় জুতার প্রয়োজন হতে পারে, বেমানুন ভুলে গিয়েছিল সে। শাহিনুর পায়ে ব্যথা পেয়ে চোয়াল শক্ত করে রাগি চোখে তাকালো প্রণয়ের দিকে। প্রণয় বেশ বুঝলো যত দোষ এখন এই ডাক্তারের, তাই কোনো কিছু না ভেবে আবারও কোলে তুলে নিল তাকে। শাহিনুর ছটফটিয়ে উঠল, নিচু কণ্ঠে বলল, কি করছেন, ছাড়ুন আমায়। ছি ছি। তাচ্ছিল্য হেসে হাঁটতে শুরু করলো প্রণয়। বলল, আসার সময় এভাবেই এসেছো, এখন ঢং করো না। অভিমানে ক্রোধে গাল ফোলালো শাহিনুর। সে আশ্চর্য রাগান্বিত রূপ দেখে একগাল হাসল সে। রাতের মায়াবী আশ্চর্য সৌন্দর্য হৃদয় আহত করা শাহিনুরের রূপে মুগ্ধ হয়ে হঠাৎ মাঝ পথে থেমে গেল সে। একবার শাহিনুরের মুখ পানে, আবার দূর আকাশ পানে তাকালো। চোখ বন্ধ করে লম্বা একটি শ্বাস ছাড়ল। প্রকৃতির মৃদুমন্দ বাতাসে শরীর জুড়ে অদ্ভুত শিহরণ বয়ে গেল। বক্ষস্থলে ঢিপঢিপ আওয়াজ শুনতে পেল অতি সূক্ষ্মভাবে। অনুভব করলো শাহিনুরের ছোট্ট প্রাণের ধোঁকপোকানিও। একটি নিস্তব্ধ রাত, চারিদিকে জ্যোৎস্নায় মাখামাখি, আকাশে চাঁদের হাসি, হৃদয়ের অতি নিকটে প্রিয়তমার উষ্ণ নিঃশ্বাস, সব মিলেমিশে রোমাঞ্চকর হয়ে উঠল প্রণয়ের মন। এক পলক চাঁদের প্রাণে তাকিয়ে আরেক পলক শাহিনুরের দিকে তাকালো। সহসা উচ্চ ধ্বনি তুলে বললে উঠল, শুনো হে আকাশ, শুনো হে বাতাস, শোনো গো অবোধ ছোট মন, আমার বোকা সাহসীর কিছু কথা শুনে যাও গো তোমরা। সে বড় রূপবতী, তার রূপের জাদুতে করেছে আমার মন চুরি, হয়েছে আমার মনোহারিণী। হরিণাক্ষী দৃষ্টির প্রেমে পড়ে হৃদয় হলো আক্ষিপ্ত। মন বলে দূর আকাশে চন্দ্রের আলো যেন সে, কাছে যেতে দেয় না মোরে, দূরে থাকিতে পারি না রে। সে কেন বুঝে না মোরে, সে কেন বুঝে না রে। এটুকু বলে শাহিনুরকে কিঞ্চিত ঝাঁকিয়ে বলে উঠল, ও গো মোর প্রিয়দর্শিনী, কেন বুঝো না তুমি মোরে। প্রণয়ের ফ্লোরাপ শুনে আকস্মাত এভাবে ঝাঁকিয়ে দেওয়াতে পড়ে যাওয়ার ভয়ে চোখ মুখ খিচে দুহাতে প্রণয়ের শার্ট খামচে ধরল শাহিনুর। সুযোগ পেয়ে অতি সপ্তপর্ণে আরেকটু বুকে চেপে ধরল প্রণয়। প্রকৃতি যেন উচ্চরোলে বলতে শুরু করলো, যাবজ্জীবন হয়ে যাক এ সময়টার। দেখতে দেখতে কেটে গেল 14 দিন। অলিউডের 40 কেটে নিকটাত্মীয়রা পাঁচফোড়ন গৃহে অবস্থান করলো। প্রণয়ের সিদ্ধান্ত, আগামীকালই তার আর নূরের বিয়ের কার্যক্রম সম্পন্ন হবে। তার সিদ্ধান্তে সকলে সায় দিল। এতে অবশ্য বিরূপ প্রভাব পড়ল পলাশের মনে। মায়ের উপর ভীষণ চোটপাট করে শেষে বড় মায়ের হাতের থাপ্পড় খেতে হয়েছে তাকে। ফলে ক্ষুব্ধ হয়ে গৃহ ছেড়ে বেরিয়ে গেছে সে। যাওয়ার আগে অবশ্য মন তাকে হুমকি দিয়ে গেছে, সে যদি সবার মতো এই বিয়েতে যোগ দেয় তাহলে পেটের সন্তানটাকে আর দুনিয়ার আলো দেখতে দেবে না। মন তাহা ভয়ে আচ্ছন্ন হয়ে আর কক্ষ ছেড়ে বের হয়নি। এতে অবশ্য কানাঘুষা হচ্ছে, বদনাম হচ্ছে। তার স্বামী নামক পুরুষটা কত ভয়ঙ্কর সবাই জানে, তবুও বদনাম তারই হচ্ছে। কেউ জানে না এর পেছনে পলাশ রয়েছে। গৃহের সকলে জানলেও, আত্মীয়রা কেউ জানলেও না, বুঝলেও না, বদনাম ঠিকই করলো। কাঙ্ক্ষিত সে মুহূর্তটি চলে এলো। প্রণয় আর শাহিনুরের বিয়ের দিন। আজ সকাল থেকে বেশ নিয়মকানুন মেনে শাহিনুরকে গোসল করানো হয়েছে। এত সব আয়োজন, এত কোলাহলে দম বন্ধ লাগছে, তবুও মুখ বুজে সবটা সহ্য করে নিচ্ছে। লোক সমাগমে একের পর এক নিয়ম সম্পন্ন হচ্ছিল আর শাহিনুরের মনের ভিতর ক্ষুদ্রাকারে ঝড় বয়ে যাচ্ছিল। সে ঝড়ের বেগ তীব্র বেগে বাড়িয়ে দিল এক নিকট আত্মীয়ের বউ।
যিনি সম্পর্কে প্রণয়ের ভাবি হয়, নাম সুহানা। সে অবাকাঙ্ক্ষিত সুরে হঠাৎ বলে উঠল, ইস, এমন তুলতুলে নরম দেহ, ওই বিশাল দেহ দিয়ে একেবারে পিষে ফেলবে, সহ্য করা যায় সব? সকলেই হৈ হৈ করে হেসে উঠল। শরীর ঝিমঝিম করে উঠল শাহিনুরের। লজ্জায় আরক্ত হলো তার শুভ্র মুখশ্রী। আপন মনে ছি করে উঠল সে। সবশেষে ভাবিরা মিলে বউয়ের সাজে সাজালো তাকে। লাল বেনারসের পরালো, ছোট নরম দেহে শক্ত ভারী ভারী গহনায় ভরিয়ে দিল। ঠোঁটে খয়েরি রঙের লিপস্টিক লাগিয়ে আবারও সুহানা ভাবি বলল, ইস, টষ্টটে ঠোঁটজোড়ায় আজ বুঝি রক্ষা নেই। সকলে আবারও খলখলিয়ে হেসে উঠল। শাহিনুর ভীষণ বিব্রত বোধ করল। কেন জানি এমন পরিস্থিতি, এমন বাক্যের আঘাত সহ্য করতে পারল না সে। এমন সময় খবর এলো কাজে এসে গেছে, এবার বিয়ে পড়ানো হবে। এ খবর আসার মিনিট কয়েক পরেই ভাবিরা মিলে একটি লাল সুতি শাড়ি দিয়ে শাহিনুরের সামনে দেয়াল পেতে দিল। শাড়ির এপাশে শাহিনুর, ওপাশে কাজীর সঙ্গে পল্লব চৌধুরী এবং প্রণয়ের মামা দাঁড়িয়ে আছে। এমন পরিস্থিতিতে শাহিনুরের মস্তিষ্ক একেবারে ফাঁকা হয়ে গেল। ক্ষণকাল পর বরবেশে কক্ষে প্রবেশ করল প্রণয় চৌধুরী, যার পরনে সোনালি রঙের শেরওয়ানি, মাথায় বরের মুকুট। এক নজরে তাকালে এই মুহূর্তে তাকে তার পূর্ববংশীয় জমিদারদের মতোই লাগছে, যারা তার মতো সাহেবী পোশাক পরিধান করত না, বরং বেশভূষায় সবসময় জমিদারিত্ব ফুটিয়ে তুলত। প্রণয়ের দিকে অপলকে চেয়ে রইল ভাবিরা। শবনম বলল, মাশাআল্লাহ। নিয়ম অনুসারে কাজী তার বক্তব্য উপস্থাপন করল। প্রণয়কে কবুল বলতে বলা হলো। সে শান্ত কণ্ঠে পরপর 3 বার কবুল পড়ল। সকলে বলে উঠল, আলহামদুলিল্লাহ। নিজের কাজ সম্পন্ন করে শাড়ির বেড়ার ওপাশে শাহিনুরের মুখোমুখি বসল প্রণয়। তাদের মাঝে কেবল একটি শাড়ির দেয়াল। এবারে কাজীকে ইশারা করল প্রণয়। কাজী আবারও যথার্থ বাণী আওড়িয়ে শাহিনুরকে কবুল বলতে বলল। শাহিনুর যেন দিন দুনিয়া ভুলে চলে গেল ভিন্ন জগতে। ভাবিরা ধাক্কা দিল। আশপাশ থেকে সকলে বলে উঠল, কবুল বলো, কবুল বলুন। কিন্তু শাহিনুর অনড়। কতক্ষণ আর চুপ করে থাকবে? চারপাশ থেকে অসংখ্য মানুষ এভাবে চিল্লাচ্ছে। শেষে নিজের আম্মার মান্নাতবাবুকে স্মরণ করে ভাঙা আওয়াজে কবুল শব্দটুকু উচ্চারণ করল শাহিনুর। মিহি সে সুরে কবুল শুনে সর্বপ্রথম প্রণয়ের মুখে উচ্চারিত হলো আলহামদুলিল্লাহ। দ্বিতীয়বার কবুল পড়ার পর যখন একদম স্তব্ধ হয়ে গেল শাহিনুর, কোনো উপায়ে তৃতীয় কবুল বলল না সে। তখন হাত বাড়িয়ে শাড়ি উঁচিয়ে শাহিনুরের সন্নিকটে চলে এলো প্রণয়। লাল টুকটুকে বউটিকে সপ্তপর্ণে দৃষ্টিপাত করে নিয়ে ফিসফিসে বলল, প্রিয়দর্শিনী, মাত্র 3 বার কবুল বলারই তো ব্যাপার, বলে দিলেই হয়। তবুও শাহিনুর থম মেরে বসে রইল। প্রণয় আবারও বলল, প্রেম একতরফা হয়েছে বলে বিয়েটাও কি একতরফা হবে নাকি নূর? এই প্রণয় চৌধুরীর দিলের রানী হওয়ার জন্য মুখ ফুটে 3 বার কবুলই তো বলতে হচ্ছে। বলো নূর, 2 বার যখন বলে দিয়েছে আর 1 বার বলতে খুব বেশি কষ্ট হবে না। অনেকক্ষণ সময় নিয়ে তৃতীয় কবুল পড়ল শাহিনুর। বিয়ে সম্পন্ন হলো তাদের। কাজের সঙ্গে বেরিয়ে গেল প্রণয়। আত্মীয় স্বজনে ভরপুর পাঁচফোড়ন গৃহ। বিয়ে সমাপ্ত। এবার বউ দেখার পালা। শাহিনুরকে নিয়ে বসানো হলো বৈঠকখানায়। বৈঠকখানায় সর্বপ্রথম শাহিনুরের পলাশকে দেখতে পেল। কি ভয়ানক তার দৃষ্টিজোড়া! অমন অগ্নি চক্ষুতে তাকিয়ে হৃদয় কেঁপে উঠল তার। এমন সময় প্রণয় এসে বসল পাশে। শাহিনুর দৃষ্টিনত করে ফেলল। বিয়ের সাজে কপত কপতিকে দেখে গা জ্বলে উঠল পলাশের। অত্যন্ত ক্ষোভের সঙ্গে ত্যাগ করল বৈঠকখানা। যা দেখে তাচ্ছিল্য মিশিয়ে হাসল প্রণয়। শাহিনুরের দিকে একটু ঘেঁষে বসল। আমার এক বন্ধু এসেছে, কথা বলে আসি। প্রণয় বৈঠকখানার সাইডে চলে এলো। আত্মীয় স্বজনের সঙ্গে পরিচয় করানো শুরু হলো শাহিনুরকে। এমন সময় প্রণয়ের এক মামি বলল, চেহারা তো মন্দ না, কিন্তু বংশ পরিচয় তো নাই। তাকে তাল মিলিয়ে দূর সম্পর্কে ফুপু বলল, ঠিক বলেছ, রূপ দেখে পুরুষ মানুষের হুঁশ থাকে না, এখানেই প্রমাণিত। বংশের মান সম্মান ডুবিয়ে পুরুষ মানুষ মজা মাস্তি করতে পছন্দ করে। মামি আবার বলল, শেষমেশ আমাদের প্রণয় এমন কাজ করবে ভাবতেও পারিনি। ফুপু বলল, একটা বাইজির মেয়েবাড়ির বউ হলো, বাপের পরিচয় না এমন বউ ঘরে আনলো প্রণয়। আহারে! চারপাশ থেকে অগণিত মন্দ ভাষায় মনটা বিষিয়ে উঠল শাহিনুরের। আশেপাশে অসহায় দৃষ্টিতে তাকিয়ে দেখল প্রণয় একটু দূরে দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বলছে। কথার ফাঁকে তার দিকে তাকাচ্ছেও। দীর্ঘশ্বাস ছাড়ল শাহিনুর। শেষে প্রণয়ের মা প্রেরণা যখন সকলের তালে তাল মিলিয়ে বলল, আমার ঘরে আসার কথা জমিদারের বাচ্চা, অথচ আসলো এক বাইজির বাচ্চা। এবার আর সহ্য করতে পারল না শারমিন। বাইজির মেয়ে শাহিনুর। নিভু নিভু প্রদীপ হঠাৎ জ্বলে উঠল। জড়সড় হয়ে বসে থাকা লাল টুকটুকে বধূ যখন এভাবে হঠাৎ জ্বলে উঠল, সিনা উঁচু করে সকলের সামনে দাঁড়িয়ে সকলের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করল। উপস্থিত সকলে হতবম্ব হয়ে তাকিয়ে রইল। একদিকে শাহিনুরের অপরূপ সৌন্দর্য, অপরদিকে তেজস্বী দৃষ্টি। ভীষণ রকম একটি ধাক্কা লাগলো বুকে। ইতিহাসে এই ঘটনা কি প্রথম ঘটল? কোনো নারীর সৌন্দর্যে অন্য 2-4 নারীর হৃদয়ে আঘাত পড়ার ঘটনা? সকলের ধ্যানমগ্ন হলো। শাহিনুরের তীব্র স্বরে বলা কথাগুলো শুনে, আমি বাইজি কন্যা, এ কথাটি কখনোই অস্বীকার করিনি, করবও না।
শারমিন বাইজির কন্যা হিসেবে আমি গর্বিত। এখানে উপস্থিত দুজন ব্যক্তি খুব ভালো করেই জানে আমার পরিচয়। বাইজি কন্যা ছাড়াও এই শাহিনুর শাইলার আরেকটি পরিচয় আছে। সে পরিচয় আপনারা জানতে চান? শাহিনুর যখন তেজি রূপে বসা থেকে উঠে দাঁড়ালো তখনই তার পাশে এসে দাঁড়িয়েছে প্রণয়। তাই তার মুখে এহেন কথা শুনে বিস্ময়ান্বিত হয়ে আকস্মাৎ শাহিনুরের তেজস্বী মুখশ্রীতে দৃষ্টিপাত করলো। অনুভব করলো তার হৃৎপিণ্ডে ভয়ানক কম্পন ধরেছে। চারিদিকে এত মানুষজন, সকলের দৃষ্টিতে সীমাহীন বিস্ময়, অগাধ কৌতূহল, আর প্রণয়ের দৃষ্টিতে আকুলতা, বক্ষস্থলে তীব্র উত্তেজনা। সেই উত্তেজনাটুকু দমিয়ে রাখতে না পেরে সকলের সম্মুখে শাহিনুরের পাশে এসে দাঁড়ালো প্রণয়। নিজের অধিকারের জোরে প্রথম স্বস্তি সহকারে শাহিনুর কোমল হাতটি চেপে ধরল। প্রথম শাহিনুরও প্রণয়ের থেকে নিজের হাতটি ছাড়ানোর চেষ্টা করল না। হালাল স্পর্শটি সাদরে গ্রহণ করে প্রবল দৃঢ়তার সঙ্গে ঘাড় বাঁকিয়ে প্রণয়ের দিকে নির্লিপ্ত দৃষ্টি নিক্ষেপ করল। ভরসার সহিত হাতটি আবদ্ধ করে নিয়ে প্রণয় বলল, আমি জানতে চাই নূর, তুমি বলো। ছোট করে নিঃশ্বাস ছেড়ে প্রণয়ের দিকে দৃষ্টি সরিয়ে উপস্থিত সকলের দিকে দৃষ্টি নিক্ষেপ করল সে। একে একে সকলের দিকে দৃষ্টি বলিয়ে শেষে তাকালে অরুণা এবং প্রেরণার পানে। তাদের ভয় মিশ্রিত শুকনো মুখস্থির দৃষ্টিগত হতেই তাচ্ছিল্য মাখা একটি হাসি দিয়ে বলল, সত্যের জয় নিশ্চিত। শারমিন বাইজির মেয়ে সততার সঙ্গে আজ তার নিজের সম্মান রক্ষা করবে। একে একে বহু বছর পূর্বে শারমিন বাইজির জীবনে ঘটে যাওয়া ঘটনা বিবৃত করল সে। অলিউর এবং তার মায়ের মুখোশ উন্মোচন করল শাহিনুর শায়লা। শেষে নিজের পূর্ণ পরিচয়ও সকলকে জানালো। বাকরুদ্ধ হয়ে ঘৃণার দৃষ্টিতে দুই মায়ের দিকে তাকালো প্রণয়। দৃঢ় কণ্ঠে বলল, আপনারা দুজনে কোন পাপের ভাগিদার? মাথা নত হয়ে গেল অরুণা, প্রেরণার। পল্লব চৌধুরী সহ উপস্থিত সকলেই বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। সকলে এক ডাকে বলে উঠল, তার মানে ও বাইজি কন্যা নয়, সম্পর্কে অলিউরের ভাতিজি? পুরো গৃহ নীরবতায় আচ্ছন্ন হয়ে আছে। সকলে কোন শোক পালন করছে বোঝা দেয়। সামান্য বাইজি কন্যা বলে যারা চিল্লাতো, আজকের পর সেই চিল্লানো বন্ধ হয়ে যাওয়ার শোক, নাকি পলাশ চৌধুরীর সমস্ত আকাঙ্ক্ষায় ভাটা পড়ার শোক? কোন শোকে চারিদিকে এমন নিস্তব্ধতা নেমে এসেছে বোধগম্য হলো না। শাহিনুর ভেবেছিল সবার মতোই শোকে জর্জরিত হয়ে প্রণয় ভুলে যাবে আজকের রাত্রির কথা, কিন্তু তাকে অবাক করে দিয়ে শবনম আর জেবাকে দিয়ে পুষ্প সজ্জিত কক্ষে নিয়ে এলো শাহিনুরকে, যার ফলে উদ্বিগ্ন হয়ে পড়ল শাহিনুর। সেই উদ্বিগ্নতা চারগুণ বেড়ে গেল শবনম এবং জেবার কথাবার্তা শুনে। জেবা বলল, শোনো, ফজরের আজানের আগেই গোসল করে নিবা। আমার মতো ভুল করে আবার বকা খেয়েও না জানো আমি কি করেছিলাম? শবনম জেবাকে ধমক দিকে থামিয়ে দিয়ে বলল, নূর প্রণয় এলে দুজনে মিলে 2 রাকাত নফল নামাজ পড়ে নেবে। ওখানে 1 গ্লাস দুধ আছে, নামাজ শেষে প্রণয়কে দেবে, আর একটি পান আছে, ওটা তুমি খাবে। হৃৎস্পন্দন ক্রমাগত বেড়েই চলেছে শাহিনুরের। তার মধ্যে শবনমের কথা শুনে পালঙ্কের পাশে টেবিলে থাকা 1 গ্লাস দুধ আর পান দেখে ভীষণ কৌতূহলদীপক হয়ে উঠল। জড়ানো কণ্ঠে বলল, আমি পান খাই না, খেতেও পারি না। জেবা বলল, এটা বললে চলবে না, আমরা সবাই এমন নিয়ম পালন করছি, তোমাকেও করতে হবে। এটা নিয়ম, তাই না আপা? শবনম সম্মতি দিয়ে বলল, হ্যাঁ নূর, যা বলেছে অবশ্যই মানবে। আমরা এবার আসি। শাহিনুরের বুকটা ধক করে উঠল। সহসা শবনমের একটি হাত চেপে ধরল। শবনম ফিরে তাকাতেই দেখল শাহিনুরের চোখে মুখে ভয়ের ছাপ, নিঃশ্বাসে প্রচণ্ড অস্থিরতা। সবটা বুঝে সে শাহিনুরকে বুকে টেনে নিল, মাথায় হাত বুলিয়ে বলল, ভয় পেও না বোন, আমার ডাক্তার দেবরটা তোমাকে খুব ভালোবাসে, সে তোমায় ভালোবাসায় মুড়ে রাখবে। দেখো, প্রথম রাত তো তাই এমন হচ্ছে, আমাদেরও হয়েছে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, একটুও ভয় পাবে না। মনে রেখো, যা হবে এটা প্রতিটা মেয়ের সাথেই হয়। বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে এটা খুবই স্বাভাবিক একটি ঘটনা। আর সময় ব্যয় করলো না শবনম, দ্রুত পায়ে কক্ষ ত্যাগ করলো সে। কিন্তু জেবা খানিক সময় পর গেল। যাওয়ার আগে শাহিনুরের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, আমার দেবরকে বলো রয়ে শোয়ে। শাহিনুর আঁতকে উঠল। ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে শুরু করলো তার হাত পা। আজ তার সাথে কি হতে পারে কল্পনা করতেই গা শিউরে উঠছে। অন্তঃকোণে সূক্ষ্ম এক ব্যথা কাজ করছে, হাঁসফাঁস লাগছে খুব, কান্না করতে ইচ্ছে করছে, ছুটে চলে যেতে মন চাচ্ছে। আজ বাসর রাত নাকি ভয়ঙ্কর রাত। পুষ্পসজ্জিত বিছানার দিকে তাকিয়ে ভাবলো, এটা ফুলসজ্জা নাকি মৃত্যুসজ্জা। সারা শরীর অসাড় হয়ে আসলো শাহিনুরের। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল। সে মুহূর্তে প্রণয় কক্ষে এলো। দুপুরে ঘটে যাওয়া সকল ঘটনা স্মরণ করে শাহিনুরের প্রতি তার শ্রদ্ধাবোধ দৃঢ় থেকেও দৃঢ়তর হলো। নিজের পরিবারের প্রতি ঘৃণা পূর্বেই ছিল, আজকের পর যা আরও গাঢ় হলো। সবচেয়ে বেশি ঘৃণাবোধ করলো নিজের দাদির প্রতি। অনুভব করলো নারীরাই নারীদের বড় শত্রু। একজন নারী খুবই নিখুঁতভাবে আরেকজন নারীর জীবনে ধ্বংসস্তূপ বয়ে আনতে পারে। বক্ষস্থলে প্রশান্তি ঠেকলো এই ভেবে তার দাদির করা ভুলটুকু অজান্তে কিছুটা হলেও শুধরে নিল সে। ভালোবাসা পবিত্র, আর এই পবিত্র অনুভূতিটুকুর জন্য আজ এত বড় প্রাপ্তি পেল সে।
কিঞ্চিৎ পাপ পচন করলো জমিদার বংশের। প্রণয়ের উপস্থিতি টের পেয়ে অনড় হয়ে দাঁড়িয়ে রইল শাহিনুর। ধীর পায়ে প্রণয় এসে তার পেছনে দাঁড়ালো, মৃদু স্বরে বলল, স্নায়বিক অবস্থার তো বেহাল দশা, আমি কিন্তু একদম ঠিক আছি। কথা শেষ করে শাহিনুরের অতি নিকটে চলে এলো প্রণয়। তার পৌরুষালী উত্তপ্ত নিঃশ্বাসগুলো শাহিনুরের ঘাড় ছুঁয়ে মেখে গেল সর্বাঙ্গে। বাসর রাতে বধূবেশে ছিপছিপে দেউটির কাঁপাকাঁপি দেখে বুকের ভিতর তুমুল কলহ শুরু হলো। সেই কলহকে দমন করে শাহিনুরের কাঁধ ছুঁয়ে নিজের সামনে ঘোরালো। প্রণয়ের স্পর্শ পেয়ে যে ভয়ানক প্রতিক্রিয়া মেয়েটা দেখালো, তাতে খুব বেশি কথা বলতে পারলো না সে। শুধু সন্তর্পণে মাথায় হাত লাগলো, যার ফলে শাহিনুরের উদ্বিগ্নতা কিঞ্চিত হলেও কমলো। আর প্রণয়ের রুদ্ধশ্বাস ছেড়ে নির্বিশেষে তাকিয়ে বলল, একটি চুমু খাওয়া ছাড়া আজ তোমাকে আমি কিছুই করবো না নূর। সেই এই একটি চুমুর জন্যই অনুমতি চাইছি। শাহিনুর তড়িৎ বেগে দুকদম পিছিয়ে গেল। তার কাঁধ থেকে প্রণয়ের হাত দুটো ছেড়ে গেল। প্রণয় তার সদ্যবিবাহিতা বউকে আগাগোড়া দৃষ্টিপাত করে নিয়ে দৃঢ়কণ্ঠে বলল, আমি পেশায় একজন ডক্টর, বাংলায় যাকে বলে সেবক। ডক্টর হিসেবে আমি যেমন মানবদেহ কেটে দুভাগ করতে পারি, আবার জোড়া লাগাতেও পারি। আমার চরিত্রের দুটো বৈশিষ্ট্য রয়েছে, এক, আমি ভীষণ শান্ত এবং স্বাভাবিক, দুই, আমি ভীষণ অশান্ত এবং অস্বাভাবিক। কিন্তু আজ তোমার সামনে শুধু ডক্টর প্রণয় চৌধুরী বা জমিদার পুত্র দাঁড়িয়ে নেই, আজ তোমার অর্ধাঙ্গ দাঁড়িয়েছে তোমার সামনে, আর আমার অর্ধাঙ্গিনী হয়ে দাঁড়িয়েছো তুমি। এই মুহূর্তে আমি অনুভব করছি আমার অর্ধাঙ্গিনীর কপালে আমার একটি উষ্ণ চুমুর প্রয়োজন, কিন্তু ভুল করে ফেললাম অনুমতি চেয়ে। আমার খিদে পেলে কি ভাত খাওয়ার জন্য আমি আমার পাকস্থলীর কাছে অনুমতি চাইবো? নিশ্চয়ই না। তেমনি আমার অর্ধাঙ্গিনীর চুমুর প্রয়োজন পড়লে তার কাছে অনুমতি নেওয়ার দরকার কি? আমার অর্ধেক অঙ্গের প্রতি সব অঙ্গের অধিকারই রয়েছে আমার। আচম্বিত দৃষ্টিতে তাকালো শাহিনুর। প্রণয়ের অধরে দুর্বোধ্য হাসি। সে হাসি দেখে শাহিনুর অকপটে জবাব দিল, আমার চুমুর প্রয়োজন নেই। এগিয়ে গেল প্রণয়। শাহিনুর পিছিয়ে যাওয়ার জন্য উদ্যত হতে বলিষ্ঠ হাত বাড়িয়ে কোমর পেঁচিয়ে সন্নিকটে নিয়ে এলো প্রণয়। পুরো ঠোঁট জোড়া এগিয়ে গাঢ়ভাবে ললার চুম্বন করলো। চোখ মুখ খিচে রাখলো শাহিনুর। বাঁকা হেসে প্রণয় বলল, অতি আদরে বাচ্চারা গবেট হয়, তারা খেতে চায় না, বাবা মা জোর করে করে খাওয়ায়। আমার কপালে অতি আদুরে বউ জুটেছে। সে জানে তার স্বামীর ভালোবাসার অভাব নেই, আর না চুমুর অভাব আছে, তাই অহংকারে নিজের থেকে কিছু চাওয়ার প্রয়োজন মনে করে না সে। বউকে চুমু না খেলেও সংসারে অশান্তি বাড়ে, নতুন সংসার আমার কোনো প্রকার অশান্তি চাই না। হকচকিয়ে গেল শাহিনুর। প্রণয় চোখ বড় বড় করে ভয় দেখিয়ে বলল, সংসারে অশান্তি কমানোর মূল মন্ত্র হচ্ছে বউকে চুমু খাওয়া। আজ প্রণয় নূরের বাসর রাত। এই দিনটাকে স্মরণীয় করার জন্য একটি উদ্যোগ নিল পলাশ। বেশ খোশ মেজাজে বাইজি গৃহে প্রবেশ করলো সে। হাতে মস্ত বড় একটি কাপড়ের ব্যাগ, তাতে ভারী কিছু রয়েছে বোঝা গেল। নির্দিষ্ট একটি কক্ষে গিয়ে এক ভৃত্যকে দিয়ে খবর পাঠালো মান্নাতকে। মান্নাত এলো প্রায় 15 মিনিট পর। এত দেরি হওয়াতে পলাশ রেগে গিয়ে বিশ্রী গালাগালাজ করলো তাকে। সেসব নীরবে হজম করে নিল সে। অন্যদিন অল্প স্বল্প জবাব দিলেও আজ একদম নিশ্চুপ রইল, কারণ আজ প্রণয় নূর বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছে। এ মুহূর্তে নূর রয়েছে প্রণয়ের বাসর ঘরে। বহু আকাঙ্ক্ষিত নারীটি চোখের সামনে ছোট ভাইয়ের বউ হয়ে গেল। এ দহন সহ্য করার মতো মানুষ পলাশ নয়, তবুও সহ্য করতে হবে। করুণা হলো খুব। সে করুণা থেকে নীরবে সব গালিগালাজ হজম করলো। গালাগাল করতে করতে অত্যন্ত ক্ষিপ্ত হয়ে মান্নাতকে বিছানায় ছুঁড়ে ফেলল পলাশ। দরজা বন্ধ করে পরনের শার্ট খুলতে খুলতে বিশ্রী গালি দিয়ে বলল, ওই বাইজির মেয়ের কত বড় সাহস, কত বড় সাহস আমার চোখের সামনে আমার ভাইয়ের নামে কবুল পড়লো, আমার ভাইয়ের বাসর ঘরে ঢুকলো। ওকে ছিঁড়ে খাওয়ার কথা ছিল, আমার আর সুযোগ দিল আমার ভাইকে। কথাগুলো বলতে বলতে মান্নাতের উপর ঝাঁপিয়ে পড়লো সে। এক হাতে মান্নাতের চুল খামচে ধরে অন্য হাতে গলা টিপে ধরলো। বলল, আমি কেন পারলাম না, আমি কেন পারলাম না? তোমার মতো কাপুরুষ আমাকে বিধ্বস্ত করতে পারলেও নূরকে পারেনি। তোমার পরাজয় দেখে আজ আমি বড় শান্তি পেয়েছি পলাশ। কাঁচা ঘায়ে যেন নুনের ছিটে দিল মান্নাত। সহ্য করতে না পেরে ভয়ানক রূপ ধারণ করলো পলাশ। পাগলা কুকুরের মতো মান্নাতকে খুব খেতে শুরু করলো সে। সারা শরীরে জঘন্যভাবে দাঁত দিয়ে আঁচড় কাটলো। তীব্র ক্রোধের সঙ্গে শারীরিক মিলন ঘটালো। মান্নাত যখন অসহনীয় হয়ে আর্তনাদ শুরু করলো, পলাশ তাকে ছেড়ে দিল। ঘরমাক্ত শরীরে পলাশকে তখন কি ভয়ানকই না লাগছিল। আর মান্নাত গলাকাটা মুরগির মতো বিছানায় ছটফট করছিল। কাতরাতে কাতরাতে বলছিল, যত ক্ষোভ আমার কাছেই কেন পলাশ? এই ক্ষোভটা তোমার ঘরের বউকে গিয়ে দেখাও। ওহ, সে তো এখন মা হতে চলেছে, তাকে নিশ্চয়ই খুব আদর সোহাগ দিচ্ছ।
রক্তিম চোখে এক নজর তাকালো পলাশ। শরীরে ভয়ানক আগুন জ্বলছে তার। এই আগুন থামানোর জন্য বদ্ধ উন্মাদ হয়ে গেল সে। মান্নাতের কথা শুনে তার ক্ষিপ্ততা বেড়ে গেল হাজার গুণ। বিছানার তলার থেকে সেই কাপড়ের ব্যাগটি থেকে একটা বড় রশি বের করলো। মান্নাত স্পষ্ট দেখতে পেল পলাশ রশি দিয়ে তাকে বেঁধে ফেলার পরিকল্পনা করছে, কিন্তু গায়ে বিন্দু শক্তি না থাকার কারণে উঠতে পারল না। নগ্ন দেহে কাতর স্বরে শুধু বলল, আমার সাথে আর কিছু করো না পলাশ, আমি বাঁচবো না, আমি বোধহয় বাঁচবো না আর। বিনিময়ে পৈশাচিক আনন্দ পেল পলাশ। হুহা করে হেসে উঠল সে। হিংস্র জন্তুর মতো ঘাড় বাঁকিয়ে শরীর নাচিয়ে বিছানার সাথে বেঁধে ফেলল নগ্ন দেহ তাকে। মান্নাত কাতর স্বরে আবার বলল, আমার খুব কষ্ট হচ্ছে পলাশ। পলাশ সেদিকে ভ্রুক্ষেপ করল না। আপন চিত্তে পুরো কক্ষের বাতি নিভিয়ে দিল। ঘাড় কাত করে পালঙ্কের নিচ থেকে একটি ধারালো তলোয়ার হাতে নিল। সে তলোয়ারের কতক্ষণ আবছা আলোতে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো। মান্নাত উত্তেজিত হয়ে ভীতিকর কণ্ঠে ভেঙে ভেঙে বলল, ওটা কি পলাশ, ওটা কি? পলাশ আকস্মাৎ তার সৃজনীতে তলোয়ার ঢুকে দিল। বীভৎস এক চিৎকার দিল মান্নাত। হিংস্রতার সর্বোচ্চ পর্যায়ে চলে গিয়ে অত্যন্ত নৃশংসভাবে অসংখ্যবার একই জায়গায় আঘাত করতে শুরু করলো পলাশ। অথচ দুবার আঘাতের ফলে মৃত্যুবরণ করেছে মান্নাত। নরপিশাচ পলাশ প্রাণহীন মান্নাতকেও ছাড় দিল না। রক্তাক্ত দেহে কতশো বার তলোয়ার চালালো হিসাবের বাইরে। শেষ পর্যন্ত মুখ থেকে বক্ষস্থল অবধিও আঘাত করলো। শেষ আঘাতের ফলে নাক মুখ এক হয়ে চেহারা বিকৃত রূপ ধারণ করলো। বুকের দু অংশ কেটে চৌচির করে ফেলল। যতক্ষণ না মান্নাতের পুরো দেহ রক্তে রঞ্জিত না হলো ততক্ষণ থামলো না নৃশংস পলাশ। যখন থামলো তখন দুহাতের তালু এক করে মান্নাতের রক্তাক্ত দেহ থেকে রক্ত তুলে নিজের মাথায় ঢালল। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে অদ্ভুত স্বরে বলে উঠল, তুই ওকে বাসর সজ্জায় পাঠিয়েছিস, উপহারস্বরূপ তোকে আমি মৃত্যু সজ্জা দিলাম। সবুর উদ্দিন সব বলেছে আমায়, সব। শেষ রাত তখন। বাঁশির সুরে ঘুম ভেঙে গেল শাহিনুরের। শোয়া থেকে শটান বসে পড়ল সে। তীব্র বেগে কিছুক্ষণ নিঃশ্বাস ছেড়ে পাশে তাকিয়ে উদাম সরিয়ে প্রণয়কে দেখতে পেল। লোকটা বেহায়ের মতো খালি গায়ে শুয়ে আছে। ছি! লজ্জিত হয়ে চোখ সরিয়ে নিল সে। ভালো তাদের বাসর রাত ছিল আজ, অথচ সে এই মানুষটার সঙ্গে এক বিছানায় শুতেও না রাখছিল। তখনই প্রণয় তাকে ভরসা দিল, বলল, আজকের জন্য শুধু চুমুই প্রয়োজন ছিল তোমার, আর ছুবো না। নিশ্চিন্তে পাশে এসে ঘুমিয়ে পড়ো। যদি কথার হেরফের হয় তাহলে ভয়ঙ্করভাবে ছুঁয়ে দিতে পারি। বাধ্যতা বরণ করে পাশে এসে শুয়েছিল সে। কখন চোখ লেগে গেছে টেরও পায়নি। এত ভাবনার ভিড়ে আচমকাই বাঁশির সুরকে স্মরণ করলো। খেয়াল হলো এখন তার আর সেই সুর শোনা যাচ্ছে না, কিন্তু কোন দিক থেকে সুর আসছিল তা স্পষ্ট মনে পড়ল। দেরি না করে ছুটে গেল ভেতরের কক্ষে। দ্রুত জানালা খুলে সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করলো বাইজি গৃহের দিকে, কিন্তু কিছুই দেখতে পেল না। নিরাশ চিত্তে জানালা বন্ধ করতে উদ্যত হতে চমকে তাকালো। পুকুর সই বাইজি গৃহের পশ্চাতে কেউ আছে আর কেউ মাটি খুঁড়ছে। দুজন আগন্তুককে সূক্ষ্ম নজরে দেখলো, কিন্তু মুখ স্পষ্ট বুঝল না। তারা দুজন লাল কাপড়ে মোড়ানো কিছু মাটিতে পুঁতে ফেলল। সহসা শাহিনুর অস্ফুট স্বরে বলল, কারা ওরা, কি পড়ছে ওরা? তাহলে আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। ততদিন সবাই ভালো থাকবেন। আর এই পর্বটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন, আর একটা কমেন্ট বক্সে সুন্দর একটা মন্তব্য করে যান। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ।